নিরাপত্তার প্রশ্নে প্রধানমন্ত্রীকে যেন করা না হয় জনবিচ্ছিন্ন বলেছেন তারেক রহমান। পিজিআরের সক্ষমতা আরও বাড়বে আশা রাষ্ট্রপতির। সরকারি অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। নকশা তৈরিতে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের। শিক্ষাবিদ রাষ্ট্রচিন্তক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক আর নেই। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের অগ্রপথিকের প্রস্থান। অবশেষে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট আবারও শুরু। শিগগিরই চালু হবে কক্সবাজার রুটেও। সংবাদ শিরোনাম দেখছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না। নিরাপত্তা দিতে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন না করতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত সুশৃঙ্খল ও পেশাদার সামরিক ইউনিট। বিশেষায়িত এই বাহিনীর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআরের সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা ও বিমান বাহিনী প্রধান ও অন্যান্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে সরকার প্রধানকে বিচ্ছিন্ন না করে। ৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআরের সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী নিয়মাবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। পরে পিজিআর সদস্যদের সাথে নিয়ে প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলবে। তিনি আরও জানান, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষ, আধুনিক ও শক্তিশালী হবে। একই সঙ্গে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট হিসেবে পিজিআরের কর্মক্ষমতা ও দক্ষতাও বাড়বে। আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সঙ্গে জনগণের সুসম্পর্ক স্থাপন ও সংযোগ যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে আপনাদের সংবেদনশীল ও বিশেষ যত্নবান হতে হবে। বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। নিরাপত্তা এখন একটি বহুমাত্রিক বিষয়। আমি আশা করি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট
আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভায় তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন। প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়। পরিপত্রের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। শিক্ষাবিদ, রাষ্ট্রচিন্তক এবং বাংলা একাডেমির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 85 বছর। বেলা 2:30টার দিকে মিরপুর 1 নম্বরের একটি রেস্টুরেন্টে পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন আবুল কাশেম ফজলুল হক। খেতে বসা অবস্থায় অসুস্থ হলে তাকে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেম ফজলুল হকের জন্ম 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আবুল কাশেম ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সুন্দরম ও লোকায়ত নামে দুটি সাময়িক পত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই। 21শে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি, দর্শন, সাহিত্য চিন্তা, সংস্কৃতির সহজ কথা এর মতো 20টিরও বেশি বই প্রকাশ করেছে গুণী অধ্যাপক। তার সম্পাদনায় প্রকাশ হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি, স্বদেশ চিন্তার মতো একাধিক গ্রন্থ। 1981 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। নিরপেক্ষ রাজনীতি, চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন আবুল কাশেম ফজলুল হক। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ করে অবশেষে নিয়মিত হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। শিগগিরই চালু হবে সিলেট থেকে কক্সবাজার রুটের ফ্লাইটও। দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে সরাসরি আসা ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সাথে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানের দীর্ঘদিনের অব্যবস্থাপনার সমাধান এবং ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে সরকার কাজ করছে বলে জানান আফরোজা খানম। বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট কক্সবাজার রুটে ফ্লাইট চালু এবং সবজি রপ্তানিতে সিলেটকে শীর্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা। প্রাথমিকভাবে সপ্তাহে 2টি ফ্লাইট প্রতি শনি ও মঙ্গলবার ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারে যাতায়াত করবে। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ আমাদের প্রবাসী ভাই বোনদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে ফ্লাইটটা যেন আবার চালু হয়। আল্লাহ রহমত প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সেই ফ্লাইটটা এখানে এসে পৌঁছেছে। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন যাতে এটি সত্যি সত্যি একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়। মেডিকেল সরঞ্জামাদি আমদানির উপর নির্ভরশীলতার কারণে বাংলাদেশ রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, দেশের চিকিৎসকরা যথেষ্ট অভিজ্ঞ হলেও তারা কারিগরি সহায়তা পাচ্ছেন না।
দেশে চলমান ডেঙ্গুর প্রাদুর্ভাব সফলভাবে মোকাবেলা করতে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রয়োজন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বুয়েট সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্যসেবায় অনুপযোগী প্রযুক্তি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া চিকিৎসা সেবায় দেশীয় সরঞ্জাম উদ্ভাবন, তৈরি ও ব্যবহারের উপরও জোর দেন। বলেন, একমাত্র দেশীয় আবিষ্কারই আমদানির উপর নির্ভরশীলতার বিকল্প হতে পারে। We don't know how to export the scientific equipments. We are not able to export. We have to import everything starting from the scissor and all other tools and equipments used in the medical treatment of the people. In pathology, we are very poor. Our scientists, our peoples can do, but the lacking of support, that is the main problem of us. জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে জুলাই ও আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জানান, জুলাই ও আগস্টে গণ অভ্যুত্থানের বিভিন্ন দিনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্মরণ সভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচির ঘোষণা দেন। ইশরাক হোসেন আরও বলেন, আগামী ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হবে। এ উপলক্ষে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও বলেন, আগামী ১৬ জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের পেকুয়ায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তো সেই বিষয়ে আমরা আজকে, কারণ আপনারা দেখেছেন যে লাস্ট ভোর ৬টায় আমরা শাহবাগে আমরা পুষ্পস্তবক অর্পণ করব এবং সেখান থেকে আমরা আমাদের কার্যক্রমটি শুরু করব এবং সেই অনুষ্ঠানে একটি ডকুমেন্টারিও দেখানো হবে। সেখানে বিগত আন্দোলনে কিভাবে বর্বরোচিত হামলা চালিয়ে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল সেই বিষয়গুলো দেখানো হবে এবং আমরা যারা শহীদ পরিবার এবং আহত পরিবার তাদের মধ্য থেকে কয়েকজনের বক্তব্য আমরা শুনব। এই ধরনের একটি প্রোগ্রাম রাষ্ট্রীয়ভাবে আগামী ৫ই আগস্ট পালন করা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে হাজার হাজার শত শত মামলা দিয়ে তাদের জীবনকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আর্থিকভাবে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করা উচিত, কারণ তারাই আজকের জুলাইয়ের যে ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার যে প্রেক্ষাপট সেটা তারা রচনা করেছেন। তাদের রক্তাক্ত পাটাদনের ওপর দিয়েই কিন্তু আজকে আমরা এই আন্দোলনকে সফল করেছি। জিডিপিতে বিসিকের ৩৪% অবদানকে ৬০% নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার রাজধানী তেজগাঁওয়ে বিসিক ভবনে ৫ দিনের বর্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত শেষ করে শিল্প খাতের ব্যাপক সম্প্রসারণের তাগিদ দেন শিল্পমন্ত্রী। আগামী ৭ দিনের মধ্যে বিসিক কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশনাও দেন। ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতে পরিধি ও অংশীদারিত্ব বাড়লে আয় বৈষম্য কমবে বলেও জানান মন্ত্রী। এছাড়া সারা দেশে পড়ে থাকা অব্যবহৃত বেসিক প্লটগুলো দ্রুত উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেন। বরাদ্দ পেয়েও যেসব প্লট বছরের পর বছর পরিত্যক্ত রয়েছে সেগুলোর বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দেন খন্দকার আব্দুল মুক্তাদির। যে সমস্ত শিল্প পার্কে অব্যবহৃত প্লট এখনো পড়ে আছে এবং যেখানে বরাদ্দকৃত প্লট কয়েক বছর হয়তো শিল্প পরিচালিত হয়েছে, তারপরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এই প্লটগুলি দ্রুত কিভাবে আমরা উদ্যোক্তাদের সংশ্লিষ্ট করতে পারি, এটি হবে আপনাদের আগামী দিনের পারফরমেন্স, যার যেই শিল্প পার্কের সাথে সংশ্লিষ্ট আছেন। আর এই বিষয়ে আমাদের করণীয় আপনাদের প্রস্তাবনা আমরা দ্রুত চাই, উইদিন এ উইক।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দলটি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর। এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত রয়েছে দলটি। গত 16 বছরেও এর প্রমাণ মিলেছে, যার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে জুলাই অভ্যুত্থানে। এদিকে আওয়ামী লীগের বিচার হলে সংগঠনের সভাপতি হিসেবে শেখ হাসিনারও বিচারের আওতায় আসবেন জানিয়ে তাকে দেশে এনে বিচারে মুখোমুখি হতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বর্তমানে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের। সেই আইনের সেকশন 2-তে এখানে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। এবার দেশের আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মাদক সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নোয়াখালীতে সমাবেশ করেছে বিএনপি। চৌমুহনী পাবলিক হল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেত্রী শামীমা বরকত লাকি, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহিরুদ্দিন হারুন সহ অনেকে। ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণাধীন দেশের একমাত্র স্টিল আর্চ সেতু বাস্তবায়িত হলে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ঘটবে বলেছেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। নগরীর কাওয়াটখালী, রঘুরামপুর এলাকায় সেতু নির্মাণ কাজের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। বিন্দুমাত্র অন্যায়কে প্রশ্রয় দেওয়ার প্রমাণ দিতে পারলে এমপি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা সংসদ সদস্য তমিজউদ্দিনের। ধামরাই থানা চত্বরে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এর আগে ধামরাই থানা চত্বরে পুলিশের বাসস্থান হিসেবে ব্যারাকের ভিত্তি স্থাপন করেন পুলিশ সুপার শামীমা পারভিন। মানিকগঞ্জের ঘিওরের চরকসুন্ডা কালী মন্দিরে কালী পূজা ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস.এ. জিন্না কবির। ঝালকাঠির রাজাপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চলমান 4 কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পরিচালক রাসেল সাবরিন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি ও কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পৌর মহিলা দলের কমিটি ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল হয়েছে সাভারে। পৌর এলাকার ব্যাংক কলোনি থেকে পৌর মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিনের নেতৃত্বে মিছিল বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক ঘুরে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। শরীয়তপুর সদর উপজেলার শৈলপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় প্রতারণার মাধ্যমে প্রায় 1 কোটি টাকা মূল্যের সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে কামরুজ্জামান হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী লুৎফর চৌধুরী ও তার পরিবার। শারীরিক প্রতিবন্ধী ও অসহায় 25 জনকে হুইলচেয়ার দিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কসবা আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকার। কসবা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নিরাপত্তার প্রশ্নে প্রধানমন্ত্রীকে যেন করা না হয় জনবিচ্ছিন্ন বলেছেন তারেক রহমান। পিজিআরের সক্ষমতা আরও বাড়বে আশা রাষ্ট্রপতি। সরকারি অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। নকশা তৈরিতে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার নির্দেশ মন্ত্রিপরিষদ। শিক্ষাবিদ রাষ্ট্রচিন্তক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক আর নেই। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের অগ্রপথিকের প্রস্থান। অবশেষে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট আবারও শুরু। শিগগিরই চালু হবে কক্সবাজার রুটেও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।